ফিরে এলাম বিরতির পর। এবার বাংলা বলছে যে শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আজ মেট্রোপলিটনে সেখানে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী নতুন ভবনে প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন সেখানে একটু সেদিকে নজর রাখবো। পাবলিকের পকেট থেকে যে মানিটা কাটা হচ্ছে সেটার নাম কি? সেটা কাটমানি না ছাটমানি? প্রতিদিন যে ডিজেলের দাম বাড়ছে, ডোমেস্টিক গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, 800 মেডিসিনের দাম বাড়িয়ে দেওয়া হলো, এটাও তো মানুষের পকেট কাটা হচ্ছে। সে টাকাটা কোথায় যাচ্ছে? 17 লক্ষ কোটি টাকা। এটা কি মানি? পকেট কাটলে কি বলা হয়? পকেট মার না? পকেট কাটলে পকেট কাট বলা যায় না। কাটমানির সংজ্ঞাটা কি? তিনি আগে নিজেদের দিকে তাকান। মুর্শিদাবাদের খাতা খুললেই বুঝতে পারবেন গ্যাস নিয়ে আর চাকরি নিয়ে আর পেট্রোল পাম্পে পাইয়ে দেবো নিয়ে কত হয়েছে। আর যারা তাদের আজকে দায়িত্বে আছে তাদের বুড়ি বুড়ি কেলেঙ্কারি, এবং তিনি নিজের দায়িত্ব অস্বীকার করতে পারেন না। ভাই সিএ আমি বুঝি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রয়োজন আছে দেশে? দিদি এতদিন বিজেপি বলতো বাংলা আমি রোজকার মিথ্যাচারকে আমি ভ্রষ্টাচার মনে করি। রোজকার মিথ্যে কথা বলাটা এটা অন্যায়, এটা অপরাধ। আর একই কথা বারবার হিজ মাস্টার ভয়েস তোতা পাখির বুলি একই কথা বলে যাওয়া, এটা মিথ্যাচারের ভ্রষ্টাচার। दीदी एतदिन बीजेपी बोलते बांग्ला दुर्गा पूजा करते देওয়া হয় না। दीदी आज गृह मंत्री अमित शाह जब शिलीगुड़ी में ये मीटिंग में हम क्यों उसके बारे में भाषण देंगे? मैम नॉर्थ बंगाल के सेपरेशन की उसको बीजेपी पार्टी को बोलिए ना। बीजेपी पार्टी को बोलने से वो रिप्लाई दे देंगे। उन्होंने पहले उनको पार्टी को बात सुनने दीजिए। उनको पार्टी क्या चाहते हैं उनको पार्टी को बोलिए। उनको पार्टी हर रोज झगड़ा करते हैं और क्या बोलते हैं उनका अंदाजा है। तो तृणमूल कांग्रेस को बारे में उनको सोचने का जरूरत नहीं है। उनको दिल्ली देखना चाहिए, ही इज अ होम मिनिस्टर। उनको उत्तर प्रदेश में क्या कर रहा है उसको देखना चाहिए। मध्य प्रदेश में जर्नलिस्ट के साथ क्या हुआ है और उनको देखना चाहिए। जहांगीरपुरी में क्या हुआ है उनको देखना चाहिए। बंगाल उनको पास नहीं है, इसी के लिए बंगाल का बारे में इतना गंदा बात करने का कोई शोभा नहीं देता। मैम फिर एक बार नॉर्थ बंगाल पे सेपरेशन की मांग उठाई गई है वहां से, आपको लगता है? देखिए बीजेपी का काम यही है और सीपीएम का बी टीम है। सीपीएम बीजेपी का लिंक मैन है। इसका काम है टुकड़ा कर दो और दिल भी टुकड़ा करने के लिए तैयार है। वो तो जैसे डिवोर्स करने के लिए, जैसे हस्बैंड वाइफ डिवोर्स करने जाता है, कभी कभी जरूरत होता है। हम इसको कंडेम नहीं करता है। इट डिपेंड्स ऑन इंडिविजुअल टू इंडिविजुअल। সিপিএম বিজেপির বি টিম শতরূপ। দেখো এটা তো একটা থিওরি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের প্রাক্তন রেলমন্ত্রী, এটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা একটা ইনফরমেশন, দিস ইজ নট আ থিওরি। আমি ওনার এই রাজনৈতিক তত্ত্বগুলো সম্পর্কে আমার নতুন করে বলার কিছু নেই, কিন্তু আমি একটা কথা এটা তো বলবে কাটমানি সম্পর্কে পরিষ্কার বলেছে। কাটমানিটা কি, ডেফিনেশনটা কি? তার কারণ হচ্ছে তুমি যে প্রশ্নটা তুললে, পেট্রোল ডিজেল গ্যাস প্রত্যেকদিন জনগণের থেকে যে পেট্রোল কাটা হচ্ছে, সেটা কি তাহলে কাটমানি কি নয়? রান্নার গ্যাস সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন, ওনার 10টার মধ্যে 10টা না হলেও মোটামুটি 8টা থেকে 9টা কথার সাথে আমি একমত। এবার আপনি আমাকে বলুন, ভারতের সমস্ত বড় শহরের মধ্যে এই মুহূর্তে কলকাতায় বিদ্যুতের দাম সব থেকে বেশি কেন? এর উত্তর কে দেবে? এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন নাকি অন্য কেউ দেবে? আজকে কলকাতা শহরে আমি খালি বলি আপনাকে, সিএসসির আওতায় আমাদের যাদের বাড়িতে বিদ্যুতের বিল দিতে হয়, 300 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম 2000, এই যে কৃষ্ণতা 2000 আগের এবং 2000 পরের কথা বলছে না, 2011 সাল পর্যন্ত ছিল 300 ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম পার ইউনিট 4 টাকা 73 পয়সা। সেটা আমরা এখন দিই পার ইউনিট 8 টাকা 92 পয়সা। এই যে 10 বছরে ডবলের বেশি দাম বাড়লো বিদ্যুতের দাম কলকাতা শহরে, এর উত্তর কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন নাকি অন্য কেউ দেবে? উনি আমাদেরকে বি টিম বলছেন, কিন্তু আপনাকে আমি একটা কথা বলি, পশ্চিমবাংলার একটা বড় অংশের মানুষ, একটা অংশ তৃণমূল কংগ্রেসকে রাজনৈতিকভাবে সমর্থন করেন, তারা ভোট দিয়েছেন, কিন্তু পশ্চিমবাংলার একটা এরকম বড় অংশের মানুষ আছেন যারা শুধুমাত্র তারা তৃণমূলকে সমর্থন করেন বলে নয়, কিন্তু বিজেপিকে আসতে দেবেন না বলে তৃণমূলকে ভোট দিয়েছেন। আর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে বলছি, আজকে আপনারা যাদেরকে আটকালেন, আপনাদেরকে আমরা সম্মান করি, আপনাদের বিজেপি বিরোধিতাকে সম্মান করি আমরা, কিন্তু আরএসএস এর যে লোকগুলো, আজকে শত্রুঘ্ন সিনহা থেকে শুরু করে বাবুল সুপ্রিয়র মতো আরএসএস এর যে লোকগুলো পশ্চিমবাংলায় পদ্মফুল চিহ্নে জিততে পারলো না, হাত থেকে ভোটের কালি উঠতে পারলো না, তার আগে তারা ঘাসফুল চিহ্নে জিতে পশ্চিমবাংলার বিধানসভায় ঢুকে গেল। তাহলে বলুন আপনারা কাকে হারালেন? পশ্চিমবাংলায় কি তফাৎ হলো বলুন তো
সুজিতদা, আজকে বিজেপি আসলো না পশ্চিমবাংলায়, তৃণমূল আসলো, আমাকে জাস্ট 30টা সেকেন্ড দিন। তৃণমূল আসলো, তৃণমূল আসার পরে সেই যদি অনিশ খানের মতো অ্যান্টি এনআরসি অ্যাক্টিভিস্টে খুন হতে হয় পুলিশের হাতে, রাষ্ট্রের হাতে, সেই যদি পশ্চিমবাংলায় বাংলার মুখ্যমন্ত্রীর নাম দিলীপ ঘোষ হোক আর বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি হোক, দেউচা পাচামিতে আদিবাসীদের জমির মালিকের নাম যদি গৌতম আদানি হয়, আজকে আসিফাকে খুন করে ওই একটা ফুটফুটে ফুলের মতো বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করেছিল যারা, তাদের সমর্থনে বিজেপি হাতে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছিল। পশ্চিমবাংলায় ধর্ষকদের সমর্থনে এখনো অব্দি জাতীয় পতাকা নিয়ে মিছিলটা হয়নি, কিন্তু ধর্ষণের বিরুদ্ধে মিছিল করলে নাকি ডান্ডা মেরে ঠান্ডা করে দেওয়া হবে, তৃণমূলের পঞ্চায়েতের মাতব্বর নিদান দিচ্ছে। তা সেই যদি পশ্চিমবাংলায় আরএসএস এর লোকগুলো বিধানসভা আলো করে বসে থাকে, সেই যদি পশ্চিমবাংলায় আদিবাসীর জমির মালিক হয় গৌতম আদানি, সেই যদি পশ্চিমবাংলায় ধর্ষণের বিরুদ্ধে মিছিল করলে শাসকের ডান্ডা খেতে হয়, তাহলে বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কোন কাজটা করতে বাকি রাখছেন বিজেপি আসলে যা করতো? কৃষাণু, শতরূপ যেগুলো দিল কিছুটাও কাল্পনিক, যেরকম কে কার কোন জমির আদিবাসীদের জমির মালিক। আমার তো জানা আছে যে দেওচা পাচামিতে যে প্যাকেজটা দেওয়া হয়েছে, যে কম্পেনসেশন প্যাকেজ আছে যারা জমিদাতা, সেটা বোধহয় আধুনিককালে কত জায়গায় দেওয়া হয়েছে আমার জানা নেই, তবে এটা ওয়ান অফ দ্য বেস্ট রিহ্যাবিলিটেশন প্যাকেজ। এইটা সেখানকার লোকেরাও ডিসপিউট করছে না। এবার আসি যেটা বললেন বি টিম এ টিম, দেখুন একটা তো মানসিকতা জন্মায় না, তার কারণ হচ্ছে যে এই 2021-এর নির্বাচন একটা খুব টার্নিং পয়েন্ট ছিল, সেটা শতরূপও কিছুটা স্বীকার করেছে যে কারা ভোট দিয়েছে, ওর মতো করেও ব্যাখ্যা করেছে। তো এইখানে এই তৃণমূল সরকারকে আটকানো বা সেই সময় তৃণমূল দলটাকে হারিয়ে দেওয়ার চেষ্টা যারা যারা করেছে তারা বিজেপির হাত শক্ত করেছে। তার কারণ হচ্ছে আমাদের প্রতিপক্ষ বিজেপি ছিল, তার কারণ হচ্ছে সিপিএম বা কংগ্রেস, তারাও নিজেরা তো জানতো যে তারা ক্ষমতায় আসবেন না, তারা 2টো সিট জিতবেন না 20টা জিতবেন, এটা হয়তো তাদের লড়াই ছিল। তার মানে এখানে 2021-এ তৃণমূল কংগ্রেস এই সব কটা দলের বিরুদ্ধে লড়ে জিতেছে। তাহলে কারা সেই দিন বিজেপির হাতটা শক্ত করছিল? আর কামরুলদা এখানে কামরুলদার আছেন বলে আমার মনে পড়ে গেল, 2 দিন আগে কলকাতা হাইকোর্টে দেখলাম যে কংগ্রেসের পি চিদম্বরম তিনি আসছেন, তাদের দলীয় কারণে কৌস্তব কংগ্রেসের নেতা তিনি বিরোধিতা করছেন। আমার তাদের ইন্টারনাল বিরোধিতা, আমার এখানে কোনো মন্তব্য নেই, সেটা না একবার বলে দিই। কিন্তু এইখানে আমরা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিজেপির নেতাদের বিজেপির দলের মামলা করতে দেখেছি, কোনো বিরোধিতা হয়নি। তাই আমি শতরূপকে তা বলে বিজেপি বলছি না, শতরূপের বিজেপি বিরোধিতা বা শতরূপের রাজনীতির সততা নিয়ে আমার মনে কোনো শঙ্কা নেই বা আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু এক শ্রেণীর লোকেরা সেখানে বিজেপিকে, আজকে তো আমরা জানি যে লক স্টক অ্যান্ড ব্যারেল সিপিএম সাপোর্টাররা তারা বিজেপিতে ভোট ট্রান্সফার করেছেন, তাদের নেতারাই করিয়ে দিয়েছে। লক স্টক অ্যান্ড ব্যারেলের কথা বলা হচ্ছে, সেইখানে হয়তো শতরূপ নেই, কৃষ্ণদার থিওরিটা কি? আজকে একটা রাজ্য, যে রাজ্যে 34 বছর আমরা বামপন্থীরা সরকার চালিয়েছি, যেখানে 30 বছর কংগ্রেস সরকার চালিয়েছে, সেই রাজ্যে আমরা ভোটে লড়তে পারবো না, কেননা এখানে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়ছে, আমরা ক্ষমতায় আসতে পারবো না, তাই তৃণমূলকে ছেড়ে দিতে হবে। আর যে রাজ্যে তৃণমূলের একটা পার্টি অফিস নেই, সেই ত্রিপুরায় গিয়ে, সেই গোয়ায় গিয়ে, সেই আসামে গিয়ে, সেই মণিপুরে গিয়ে তৃণমূল লড়বে, সেখানে যতই কংগ্রেস বিজেপির মূল বিরোধী হোক না কেন, ত্রিপুরায় যতই বামপন্থীরা বিজেপির মূল বিরোধী হোক না কেন, সেখানে গিয়ে তৃণমূল লড়বে, ভোট কাটাকাটি করবে, বিজেপি ক্ষমতায় আসবে। আর তৃণমূলের তারপরে ভোটের রেজাল্ট বেরোনোর 2 সপ্তাহ পরে তৃণমূলের রাজ্য সভাপতি প্রেস কনফারেন্স করে বলবে আসলে এখানে তৃণমূল লড়েছিল বিজেপিকে জেতাবে বলে, ওই বেলা কিছু না। আর যে রাজ্যে আমরা 34 বছর সরকার চালিয়েছি, কংগ্রেস 30 বছর সরকার চালিয়েছে, সেখানে কৃষাণু মিত্র বিজেপি থেকে তৃণমূল এসে গেছে বলে আমাকে আবার বাড়ি গিয়ে বসে থাকতে হবে, আমি আর ভোটে লড়তে পারবো না। শিশির বাবুর কাছে আছে, আমি কিছু বলতে পারি? হ্যাঁ বলুন। কাটমানি নিয়ে বলছে আপনারা রোজ পকেট কাটছেন জনতার। মুখ্যমন্ত্রী আজ প্রেস কনফারেন্সে, প্রথম প্রেস কনফারেন্স তার এটা নতুন ভবনে, পরিষ্কার বলছেন কিসের কাটমানি। এখানে বিজেপি প্রত্যেক ইনস্টিটিউশনালাইজড কাটমানি নিচ্ছে, তার কারণ পকেট কাটছে, পেট্রোল, মমতা ব্যানার্জি হয়তো নতুন ভবনে গিয়ে পুরনো কথা ভুলে গেলেন। কৃষাণু এখন আমার উপর চটে যাবে, কেন পুরনো কথা আমি আবার এইবার মাননীয়াকে মনে করিয়ে দেব। কি বলেছিলেন? কাটমানি যারা নিয়েছো ফেরত দাও। কেন ওনারই একজন নেত্রী বলেছিলেন কাটমানি নিয়ে হিসেব করে 65% দলকে দাও, 35% রাখো। আর মাননীয়া বললেন যারা কাটমানি নিয়েছো ফেরত দাও। মাননীয়া নিজে স্বীকার করেছেন। আর একটা কথা বলি, এই যে পেট্রোল ডিজেলের দাম নিয়ে কথা হলো,
আর এখানে কি হলো, আমি একটু দুটো পরিসংখ্যানটা দিই। ইউপিএ 1 বামফ্রন্ট সাপোর্ট করেছিল, ইউপিএ 2 তৃণমূল করেছিল। ইউপিএ 1 আর 2 মিলে কি করলো জানতো, আর তো আসবে না কোনোদিন ক্ষমতায়, পেট্রো বন্ড করলো। পেট্রো বন্ড কি করলো, অয়েল বন্ড অয়েল বন্ড অয়েল বন্ড করলো 6.5 থেকে 8.4% সুদে 1,44,000 কোটি টাকার বন্ড এখন দেওয়া হচ্ছে 3,22,000 কোটি। না, ভুল এটা বলছেন, করলো ভুল oil ভুল bond। ভুল পরিসংখ্যান দিচ্ছেন আপনি। ঠিক আছে, বাজারিয়া আমি সাহেব, ভুল- আমি না, ভুল বাজারিয়া বলতে সাহেব, পারি। আপনি ঠিক করে নিন। কংগ্রেস সাহেব, আপনার আমি ভুল নেক্সট বলতেই পারি। নেক্সট আপনি আপনার অয়েল সময় বন্ড বলবেন। ম্যাচুরিটিটা আপনি 2023 আপনার সালে সময় আছে। বলবেন, দয়া করে, না, এখন দয়া করে মাত্র আপনি- 20,000 কোটি, অনলি 20,000 আপনি crore মাঠে অয়েল নেই, বন্ড সাহেব, ছেড়ে রিনিউয়েবল। দিন। আপনি মাঠে নেই, আপনি তৃণমূলকে বাঁচাতে যাবেন না। আমি যে কথা বলছি, তৃণমূলে আমাকে বাঁচাবার বলতে কথা দিন। নয়, কথা দেশ বলুন, লুটে এটা তো 26 আপনি লক্ষ কোটি টাকা বলবেন। তুলে নিয়েছেন। কংগ্রেস সাহেব, 26 আপনি লক্ষ বলবেন। কোটি টাকা তুলেছেন আচ্ছা, তেলের এখন কি বাবদে। হয়েছে? পেট্রোলে- সেই এক্সাইজ আচ্ছা, দেশ শুনুন চালাবার না। টাকা নেই, বেশ, স্বীকার পান। আচ্ছা, এখন ঠিক বাধ্য আছে। হয়ে বিটি না মরে না, যাচ্ছে। সুজিত আমাকে বলতে দেবেন আসি একটু। আসি 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 আপনার কাছে না, আছে, আপনি আমি জানেন। আমার কথাটা শেষ করি। বলুন। আমি আমার কথাটা হ্যাঁ, শেষ বলুন, করি। quick বলুন। আমি ইল্ড করছি না, শুনুন। আর এখন পেট্রোলের কি অবস্থা? পেট্রোলের অবস্থা হচ্ছে মহারাষ্ট্র 32 টাকা, আন্ধ্র 31.5 টাকা, রাজস্থান 30 টাকা, কেরালা 27 টাকা, পশ্চিমবঙ্গ 24.5 টাকা। এটা হচ্ছে ডিউটি, এটা হচ্ছে ডিউটি। আর বিজেপির রাজ্যে কত? উত্তরাখণ্ডে 14.5 টাকা, উত্তরপ্রদেশে 16.5 টাকা, গুজরাটে 16.5 টাকা, হিমাচলে 16 টাকা 60 পয়সা, আসামে 17 টাকা সুজিদা, একটু 30 মধ্যপ্রদেশটা পয়সা। বলুন। সুজিদা, মধ্যপ্রদেশটা একটু বলুন প্লিজ। প্লিজ, বিজেপি রাজ্য মধ্যপ্রদেশ একটু বলুন কত কত। তো তুমি বলে দাও, বলে দেবো? তুমি বলে দাও। শুনুন, নিশ্চয়ই কদিন আগে বেশি- যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই বললেন না, বেশি- মুখ্যমন্ত্রী, বলে আমি দাও। বলে দিচ্ছি। সবথেকে মুখ্যমন্ত্রীদের সাথে highest মিটিং হচ্ছে- এক সেকেন্ড। মুখ্যমন্ত্রীদের সাথে কদিন আগে মিটিং এ প্রধানমন্ত্রী 3-4 আগে, বলবেন আমি ভুল তথ্য দাদা আমায় তো দিচ্ছি, বলতে আমি ভুল বললেন, তথ্য একটা দিই একটা না। কথাটা শুনে নিন। বলো। হ্যাঁ, এই যে কদিন আগে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মিটিং এ প্রধানমন্ত্রী বললেন না যে বিজেপি শাসিত একটা উত্তরপ্রদেশের উদাহরণ দিলেন, যে কেরালায় 115 টাকা দাম পেট্রোলের, পশ্চিমবাংলায় 115 টাকা দাম, উত্তরপ্রদেশ আমাদের শাসিত রাজ্য, ওখানে বোধহয় 108 টাকা, 110 টাকা না 8 টাকা না কত একটা দাম। মধ্যপ্রদেশে পেট্রোলের দাম কত এখন? 118 টাকা। ভারতে আপনি বলছেন ডিউটির কথা, যে এই মুহূর্তে ভারতে যে রাজ্য সতেরো, সবচেয়ে বেশি 17 ডিউটি তোলে পেট্রোলের উপর, যদি সেই রাজ্যটার নাম হচ্ছে একটা বিজেপি শাসিত রাজ্যে মধ্যপ্রদেশ। বেশি হ্যাঁ, সুবিধা শুনে নিন, যখন শুনে নিন, তথ্য দিচ্ছ, শুনে নিন, আমি- সুবিধা একটু শুনে নিন কথাটা। আপনার কথা আমি শুনেছি, আমার কথাটা শুনে নিন। যদি আপত্তি করার মতো কিছু পান অবশ্যই করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ইউপিএ সময়ের কথা বললেন। মনমোহন সিং যেদিন প্রধান, শুনুন, মনমোহন সিং এর আমলে, বিশেষ করে সেকেন্ড ইউপিএর আমলে আমাদের হাজারো সমালোচনা আছে, মতান্তর আছে, কিন্তু এটা ঘটনা। মনমোহন সিং যেদিন চলে যাচ্ছেন প্রধানমন্ত্রীর চেয়ার থেকে, সেই দিন ইন্টারন্যাশনাল মার্কেটে ক্রুড অয়েলের প্রাইস ছিল 108 টাকা, $108 প্রতি ব্যারেল। সেই সময় ভারতে পেট্রোলের দাম ছিল 64 টাকা। আর তারপরে মোদি আসার পরে একটা সময় সেই 108 টাকাটা, $108 $36 নেমে এসেছিল, আর পেট্রোলের দামটা 64 থেকে আমি বলি- বেড়ে 88 আমি বলি- হয়েছিল মোদির আমলে। ওকে, আজকের আমি তারিখে এখন বলি- আপনারা আমি সবকিছু এখন বলি- করবেন, ওষুধ থেকে শুরু করে সবকিছুকে জিএসটির আওতায় এনেছেন, সোনা গয়না থেকে শুরু না, করে আমি এমনকি একটু দোকানে যদি এরা চা উত্তর- খেতে যায়, আমি একটু- আজকে যদি আমি আসবো, দোকানে চা আসবো, খেতে যায়, আসবো, 10 টাকা চা আমি খেলে একটু- সেখানে 2.5 টাকা একটু- জিএসটি দিয়ে বিল আসে। একটু- আপনি বলুন আজকে পেট্রোল ডিজেলটাকে জিএসটির মধ্যে ঢোকাচ্ছেন না কেন? শিশির বাবু, আপনার হাতে তো ক্ষমতা এক আছে। সেকেন্ড, এক সেকেন্ড, আসছি শিশির দা, আসছি। শিশির বাবু ওই যে বললেন কংগ্রেস মনমোহন ফিল্ডেই সিংয়ের নেই। সরকার, এক সেকেন্ড স্যার, এক সেকেন্ড, আমি একটু আমি এক সেকেন্ডে বলে দিই। Okay. ওইখানে ওটা পুরোপুরি ছিল অর্থনীতিবিদের সরকার। ডক্টর মনমোহন সিং, ডক্টর রঙ্গরাজন, ডক্টর রঘুরাম রাজন, ডক্টর মন্টেক সিং আলুওয়ালিয়া, স্বঘোষিত ডক্টর পিসি চিদাম্বরম, স্বঘোষিত। কি করলো জানতো এইসব, আমি তেলের দাম বাড়াবো LIC না, বিক্রি লোককে করেনি। খুশি রাখবো, আমি অয়েল বন্ড করে দেশকে Air India বিক্রি আপনাকে তো করেনি। যে প্রশ্নের উত্তর দিচ্ছি সেই প্রশ্নের তো আপনি আসছেন এটা না। fact, এটা কোল fact। ইন্ডিয়া যে বিক্রি প্রশ্ন করেনি। করছি আপনি তো সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন না। ওটা দাঁড়াও, আপনি আমাদের- বলছেন ডক্টরদের সরকার, এখন আপনাদের বড় ক্রিকেটারদের সরকার। ওই ইয়ে ছেলে কি বলে, অমিত শাহ ছেলে জয় শাহ, ভারতের 250টা টেস্ট 150টা ওয়ানডে খেলেছে, সেই কারণে ও এখন বিসিসিআই সেক্রেটারি। ওই নিয়ে কথা বলতে আসলে এখন অনেক কথা চলে আসবে। যেটাকে নিয়ে কথা হচ্ছে সেটা আসুন। পেট্রোল ডিজেলটাকে কেন আনছেন না জিএসটির আওতায়? জয় শাহ নাম নিলেন, আর নিশ্চয়ই নাম জানেন।
কিন্তু সুজিতদা, শতরূপ ও কি সরকারে সুজিতদা, আছে? আপনারা কামরু ওখানে চৌধুরী থাকবে, বাবা আছে। আপনারা ফিল্ডে নেই আমাদের ঘরের ছেলেরা জয় শ্রীরাম বলে দাঙ্গা করতে যাবে, আর অমিত শাহ ছেলে Okay. হচ্ছে আরবে শেখদের সঙ্গে বসে আইপিএল এ পয়সা কামাবে। ওই তো দেশ তৈরি করেছেন আপনারা। কামরু চৌধুরী শুনুন, হ্যাঁ, এক সেকেন্ড, সুজিতদা, আসছে, যে শেষে যা আসছে। শিশিরদা- ভাই, শিশিরদা এটা তো যে তুলে কথাগুলো বললেন ইউপি আমলে যে হয়েছে ডাক্তারদের সরকার, আরে ডাক্তারদের সরকার Doctorate দেন। কোল ইন্ডিয়া বিক্রি করেনি, ডাক্তারদের সরকার এলআইসি বিক্রি করেনি, অর্থনীতিবিদ, ডাক্তাররা অর্থনীতিবিদের এয়ার ইন্ডিয়া বিক্রি সরকার। করতে হয়নি, তখন 8 টাকা এক্সাইজ ডিউটি কালেকশন হতো। আজকে কত টাকা হয়েছে আপনারা জানেন। আজকে যে শতরূপ বললো যে কথাটা, কমরুবাবু, 108 টাকা কমরুবাবু, ডলার ছিল আপনারা ব্যারেলে বিক্রি পার করতে ব্যারেল, পারেন। সেই কমরুবাবু, জায়গাটা এটা 64 বলার টাকা চলে এসছে। চেষ্টা করেছিলেন। কিন্তু এইবার আপনি এটা বলুন, বলে যাচ্ছেন। একটা কথা আপনি আপনার বলুন, বিকল্পকে আপনি আপনি চাপ এখানে দিচ্ছেন বলছেন, রাজ্য আপনি সরকারকে বিক্রি করতে পারেননি। যে এক্সাইজ আপনি তোমাদের একবার ভ্যাটটা কমিয়ে দাও, শতরূপকে জিজ্ঞেস করুন, কিন্তু কতবার আপনারা CPM লাস্ট প্রতিবাদ 8 করেছিল, বছরে কত কতবার লক্ষ কোটি আটকেছিল। টাকা কালেকশন করেছেন তেলের আপনি পয়সা নিজের থেকে? বিফলতাকে প্রায় এখানে 26 বলছেন। লক্ষ কোটি টাকা তুললেন আপনারা। কেন ওই টাকাটা দিয়ে কি আপনারা সাবসিডি দিতে পারছেন না? আজকে যেই জায়গাটায় তৃণমূল কংগ্রেসেরও একটা কথা বলেনি। আমি কৃষাণুর কাছে একটু আসছি। কৃষাণু, শতরূপ বা কামরু চৌধুরী দুজনে এই জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে কাটা পকেট কাটার যে ব্যাপারটা, কাটমানির একটা নতুন এই টাকা তোলাই যে প্রায় 8 লক্ষ কোটি টাকা না কত যে 26 লক্ষ কোটি। 26 লক্ষ কোটি সেটা রয়েছে। কিন্তু একটা বিদ্যুতের প্রশ্ন কিন্তু শতরূপ তুলে ধরেছিল, এই প্রশ্নের উত্তর কি পাওয়া যাবে কৃষাণু? দেখুন, বিদ্যুৎকে কলকাতা শহরে যদি বলতে চাই, যে কলকাতা শহরে বিদ্যুৎকে একটি বেসরকারি কোম্পানির হাতে তুলে কারা দিয়েছে। এবং আমাদেরও তো যদি আমি এই কোভিডের সময় বা আমফানের সময় আপনাকে মনে করিয়ে দিই যে এই বিদ্যুতের বিভ্রাটটা সামলাবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রীকে সেই দফতরে যেতে হয়েছিল, ঠিক আছে? তো সেইখানে এর বেশি আমি কিছু বলতে চাই না। বলবো, সেখানে কৃষাণু সেখানে বাবু, সবাই ভুল আমাকে দফতরে আটকে তো হবে না। আমার জানেন, আমার আমার বলার সময় আমাকে বলতে দিতে হবে। মাননীয় আমার বলার সময় বলতে দিতে হবে। ভুল আপনাদের সকলের সময় আমি কিন্তু বলবো না, সেই কারণে আমি বলছি। দ্বিতীয় আচ্ছা, কৃষাণু বলে নি। তুমি তো বললে যে আমার এর বেশি কিছু বলার নেই, আমি ঠিক সেই আছে। কারণে বললাম। তোমার বলার থাকলে তুমি বললাম, আচ্ছা। শুনতে চাই তো তোমার কথা, বলো। আমি বললাম তো, আমি যা বলার সিএসসি নিয়ে বা বিদ্যুৎ বলে নিয়ে দিয়েছো বলে তো? দিয়েছি। তাহলে এবার শুনে নাও। এর বেশি বলতে চাই CSC না। বেসরকারি কিন্তু সংস্থার হাতে যেটা- বামফ্রন্ট তুলে না, না, আমি দিয়েছিল তো? একটু বলে দিই, তারপরে তুমি বলবে। আমি জাস্ট বলে একটু যা বলে বলার দিই। বলে দিস, এই যে আমার বলে অয়েল বন্ড নিয়ে শিশিরদা বললেন, আমি সকলকে, আমরা সকলেই রাজনৈতিক, সবাই নেতা, আমি এখানে রাজনৈতিক কর্মী, কিন্তু আমরা সকলেই রাজনীতিতে আছি। আমি সকলকে কাছে রিকোয়েস্ট করবো, সুপ্রিয়া সুলে কিছুদিন আগে পার্লামেন্টে একটা বক্তৃতা দিয়েছেন। সেই পার্লামেন্টে বক্তৃতার কিছুটা অংশই অয়েল বন্ড নিয়ে আছেন। সকলে আমাদের শোনা উচিত, ঠিক আছে? আর শিশিরদা তাদের ব্যর্থতা অয়েল বন্ডে ঢাকার চেষ্টা করছে। অয়েল বন্ডে প্রত্যেক বছর আপনাদের কত টাকা দিতে হয়? 20,000 কোটি টাকা, 25,000 কোটি টাকা, 44,000 কোটি। শুধু এক বছরে শুধু এই সুদ। আপনাদের সরকার সুদ। পেট্রোল থেকে 3.5 লক্ষ কোটি টাকা কামিয়েছে, আর গত 8 বছরে 17 লক্ষ টাকা পকেটস্থ করেছে পেট্রোল আচ্ছা, ডিজেল এবার থেকে। সুজিত একটা কথা বলতে পারি, জাস্ট একটা কথা অ্যালাউ করুন। প্রথম কথা যে কৃষাণুদা যে গোয়েঙ্কাদের কথা বললে, তুমি নাম না করে বললে ব্যবসায়িক প্রতিষ্ঠান কি বাণিজ্যিক প্রতিষ্ঠান, আমি বলে দিচ্ছি গোয়েঙ্কা। যে গোয়েঙ্কার আমলে বামফ্রন্ট তাদেরকে কলকাতাতে সিএসসি স্থাপন করে ইলেকট্রিসিটি সাপ্লাইয়ের দায়িত্ব দিয়েছিল, বামফ্রন্ট আমলে সেই গোয়েঙ্কারা নিত হায়েস্ট রেট ট্যারিফ ছিল পার ইউনিট 4 টাকা 73 পয়সা। মমতা বন্দ্যোপাধ্যায় আসার পরে সেটা হয়েছে 8 টাকা 92 পয়সা উইদিন 10 ইয়ার্স। এক, দ্বিতীয় কথা, ওই গোয়েঙ্কা এইভাবে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দায়িত্ব থেকে সরিয়ে দেননি, বরং 2015 সালে সঞ্জীব গোয়েঙ্কাকে মঞ্চে তুলে বাংলার হায়েস্ট সিভিলিয়ান অনার বঙ্গবিভূষণ দিয়েছেন। 2, 3 নম্বর কথা সুজিতদা, আমি একটা কথা এখানে বলছি, আমি এখানে, এবং আমি এই প্রশ্নে শুধুমাত্র বিজেপি সমালোচনা করব না, এই নিয়ে কংগ্রেসের সাথেও আমাদের অতীতে মতান্তর হয়েছে, কিন্তু এটা ঘটনা। কংগ্রেসের সময় তাও একটা মানবিক দৃষ্টিভঙ্গি বা একটা সোশ্যাল স্ট্রাকচার স্পেন্ডিং, একটা দায়িত্বশীল সরকারের একটা ভূমিকা ছিল, যেটা বিজেপির আমলে বলগাহীনভাবে হচ্ছে। সেটা হচ্ছে সুজিতদা, আপনি দেখুন আমার সাথে একমত হতে পারেন কিনা, পেট্রোল ডিজেলের দাম বাড়বেই আজকে। তার কারণটা হচ্ছে সরকারেরও তো উপার্জন লাগে, কেন্দ্রের সরকারের উপার্জন লাগে, রাজ্য সরকারগুলোরও লাগে। তাদেরকে হাইওয়ে তৈরি করতে হয়, তাদেরকে সেন্ট্রাল ইউনিভার্সিটি চালাতে হয়, তাদেরকে সেনাবাহিনীকে মাইনে দিতে হয়, তাদেরকে সরকারি কর্মচারীদেরকে মাইনে দিতে হয়, তাদের কোনো দুর্ঘটনা ঘটলে ক্যালামিটি হলে হয়। শুধু 1 সেকেন্ড, 5টা সেকেন্ড দিন আমাকে। সরকারেরও একটা আর্নিং লাগে। সরকারের আর্নিং এর যা যা পথ ছিল আমাদের দেশে 92 সালের পর থেকেই শুরু হয়েছিল, এবং বিজেপি সেটাকে কয়েক হাজার গুণ বাড়িয়েছে। লাভজনক যা যা জায়গা ছিল, রেল থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, যা যা ছিল, দামোদর ভ্যালি কর্পোরেশন, ইন্স্যুরেন্স, সবকিছুকে বিক্রি করা হয়েছে। আর এবার সরকারের
এবারের যেটা হয়েছে, এক্সপেন্ডিচারগুলো রয়ে গেছে, ইনকামের জায়গা নেই, এখন পেট্রোল, তার উপর এখন কোভিড আসার পরে ভ্যাকসিন থেকে শুরু করে আরো 1000টা এক্সপেন্ডিচার বেড়েছে। এমন অবস্থায় একটা জিনিস- পেট্রোল ডিজেল থেকে টাকা তোলা ছাড়া কেন্দ্রের সরকারের হাতে উপার্জনের দ্বিতীয় কোনো পথ নেই। এইটা হচ্ছে বাস্তবতা। আমি বললাম আমার কথা, যে অ্যাকসেপ্ট করবেন করবেন, যে করবেন না করবেন না, কিন্তু ঠান্ডা মাথায় বাড়ি গিয়ে ভেবে দেখবেন। যুদ্ধের পর মুদ্রাস্ফীতি হবেই, মূল্য বৃদ্ধি হবেই, অতিমারি আর যুদ্ধের পর এখন হবে, কিন্তু এটা কিভাবে হয়তো হচ্ছে? আমাদের কোভিড পিরিয়ডে গোটা পৃথিবীর সব দেশে GDP ফল আজকের করেছে। মতো সময় শেষ, এই পর্যন্তই থাকছি। ধন্যবাদ শতরূপ ঘোষ, ধন্যবাদ শিশির বাজোড়িয়া আপনাকে, এবং কামরুজ্জামান চৌধুরী তৃণমূলের মুখপাত্র, কৃষাণ মিত্র, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও জানাচ্ছি যারা আজকে দেখলেন। যুক্তি, পাল্টা যুক্তির মধ্য দিয়ে বিকল্প যুক্তি সমস্ত নিয়ে এক জমজমাট বিতর্কের আসর আজকের বাংলা বলছে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।